সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনাদের নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করে থাকি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য, এবং সেই সাথে আমরা চেষ্টা করি যে জীবনযাত্রার মান পরিবর্তন করলে আসলে কি কি ধরনের রোগকে আসলে প্রিভেন্ট করা যায় সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। সুপ্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যানাল ফিশার। সাধারণত দেখা যায় যে বিভিন্ন ধরনের রোগ নিয়ে আমরা কথা বললেও অ্যানাল ফিশার নিয়ে আলোচনা খুব একটা করা হয় না। আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোসাম্মদ বিলকিস ফাতেমা 1978 সালের জুন মাসে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে কলোরেক্টাল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাম, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে স্বাগতম। অ্যানাল ফিশার কোন ধরনের রোগ? আসলে সবচেয়ে কমন রোগে আমরা যদি কোলোরেক্টাল বা পাইপথ এই রিলেটেড যদি আমরা রোগ চিন্তা করি, সবচাইতে বেশি কমন যেটা সেটাই হচ্ছে অ্যানাল ফিশার বা গেজ রোগ। এটা আসলে খুবই সিম্পল একটা ঘটনা যে টয়লেটে গেছে, টয়লেট করার সময় একটু ব্যথা পেলো, তারপরে পেশেন্টের একটু রক্ত যাচ্ছে, পেশেন্টের জ্বালাপোড়া করছে। এরকম আসলে লাইফ টাইমে বেশিরভাগ মানুষের কখনো না কখনো হয়। হ্যাঁ, তো এই যে মলদ্বারের মুখটা এটা যখন ছিঁড়ে যায়, এই কন্ডিশনটাকেই আমরা অ্যানাল ফিশার বলি। এর কারণগুলো আসলে কি কি? মলদ্বার তো একটা রাস্তার মুখ, তাই না? তো এটা ছিঁড়তে হলে হয় আপনাকে অনেক শক্ত পায়খানা হতে হবে, অনেক জোরে প্রেসার দিতে হবে, অথবা দেখা যাচ্ছে যে অনেক পাতলা পায়খানায় বারবার অনেক বেশি পরিমাণে হচ্ছে, রাস্তা দিয়ে অনেক বেশি গাড়ি চলাচল করলেও যেমন রাস্তা ক্ষয় হয়, ব্যাপারটা এরকম। আবার অনেকে আছেন অনেক প্রেসার দিয়ে পায়খানা করার অভ্যাস, অনেকে দেখা যাচ্ছে যে ঘন ঘন বারবার পায়খানা করার অভ্যাস। এই কারণগুলোই আসলে বেশিরভাগ ক্ষেত্রে মলদ্বার অ্যাক্সিডেন্টালি ফেটে যায়, এবং ফেটে যাওয়ার পরে যেটা হয় যে অনেকের কিন্তু অত বেশি উপসর্গ থাকে না, যার কারণে ডাক্তারের শরণাপন্ন হওয়ার কথাও তারা চিন্তা করেন না। কিন্তু যাদের কষ্ট হয় সেই কষ্টটা কিন্তু আসলে অসম্ভব কষ্ট। এতটুকু একটা জায়গা যেখানে ছিঁড়ে গিয়েছে, প্রচণ্ড ব্যথা হয়, তারপরে হচ্ছে জ্বালাপোড়াটা প্রচণ্ড জ্বালাপোড়া করে, মরিচ লাগিয়ে দিলে যেরকম কাটা খেয়ে লাগে ওরকম জ্বালাপোড়া করে। সাথে তো কখনো কখনো রক্ত যায়, রক্তটা যে খুব বেশি যায় সবসময় তা না, কখনো দেখা যাচ্ছে পায়খানার সাথে একটু তাজা রক্ত লেগে আসলো, কখনো ফোটায় ফোটায় কয়েক ফোঁটা রক্ত পড়লো। বেশিরভাগ ক্ষেত্রে রক্তপাতটা খুব বেশি হয় না, কম হয়, বাট পেইন, জ্বালাপোড়া এগুলো বেশি। ম্যাম, অ্যানাল ফিশার হওয়ার জন্য আসলে কি কি রিজন রয়েছে বা কারা সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে? যাদের লাইফস্টাইলটা অ্যাক্টিভ, আচ্ছা, তাদের আসলে অ্যানাল ফিশার ডেফিনেটলি কম হবেন। যারা সুষম খাবার খান, যারা ফাইবার বেশি খান, ফ্লুইড অ্যাডিকুয়েটলি ইনটেক করেন, এবং রেগুলার বাউল হ্যাবিট যেটা প্রতিদিন টয়লেটে যান, তাদের আসলে অ্যানাল ফিশার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই, খায় শুধু আশিন খাবার, মানে রেড মিট বা শুকনা খাবার, সবজি কম খায়, পানি কম খায়, তাদের ক্ষেত্রে আসলে এটা বেশি হয়। আবার অনেকের আছে যে বারবার টয়লেটে যেতে হয়, পাতলা পায়খানা হয়, IBS এর সমস্যার মতো সমস্যা থাকে, তাদেরও আসলে বারবার টয়লেটে গেলে জায়গাটা ছিলে যায়। ডিফারেন্সটা আসলে কি অ্যানাল ফিশার অথবা হচ্ছে পাইলসের মধ্যে? পাইলসটা আসলে আমরা বলি যখন রক্তনালীটা ফুলে যায়, মলদ্বারের মুখে ফুলে যায় এবং বের হয়ে আসে। আর যেহেতু রক্তনালী রিলেটেড সমস্যা, সেহেতু হচ্ছে চাপ লাগলে ওখান থেকে তাজা রক্ত বের হয়, টপ টপ করে রক্ত পড়ে, মলদ্বারের মুখটা ফুলে যায়, এটাকেই পাইলস বলা হয়। আর ফিশারটা কিন্তু দেখেন আলাদা, ওখানে ছিঁড়ে যায়, চামড়ায় ছিঁড়ে যায় এবং সেখান থেকে রক্তপাত হয়। আর পাইলস স্বাভাবিক অবস্থায় সাধারণত ব্যথা হয় না, যদি না এটা জটিল আকার ধারণ করে। আচ্ছা, আর অ্যানাল ফিশারে ব্যথা, জ্বালাপোড়াটা বেশি হয়। আচ্ছা, এই দুটোর মধ্যে নিশ্চয়ই ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেক তফাৎ রয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি পার্থক্য রয়েছে, এবং আমরা আসলে রোগী যখন আসে আমাদের কাছে আমরা শারীরিকভাবে পরীক্ষা করি, চেক করে দেখি। ফিশার যদি থাকে তাহলে তো আমরা শুধু ঘা আছে ওখানে দেখলাম, দেখে আমরা
ট্রিটমেন্ট দিয়ে দেই। এই যে আপনারা পরীক্ষাটা করছেন সেটা কি আপনারা ম্যানুয়ালি করে থাকেন? হ্যাঁ, এইটা রোগ নির্ণয়ের জন্য আমাদের কোনো বিশেষ কোনো ল্যাবরেটরি পরীক্ষা বা ইমেজিং করতে হয় না। এখানে একজন চিকিৎসক রোগীকে শারীরিকভাবে পরীক্ষা করে রোগ নির্ণয় করতে পারেন। আচ্ছা। সাধারণত অ্যানাল ফিশার আসলে খুব সিম্পল রোগ যেমন, এবং এটা চিকিৎসাটাও খুব সিম্পল। আমরা বলি পায়খানাটা নরম রাখেন, একটু হয়তো মলম দেই, আচ্ছা, একটু ব্যথার ওষুধ দেই, একটু লবণ গরম পানিতে বসতে দেই রোগীদের, এবং 90 থেকে 95% পেশেন্ট, 90 থেকে 95% বলছিলাম আমি, রোগী এমনিতেই ভালো হয়ে যায়। এবং এই যে 5 থেকে 10% রোগী যেগুলো শতাংশ রোগী, ওনাদের হয়তো কিছু কিছু জটিলতা হয় এবং পরবর্তীতে এই অ্যানাল ফিশারটা ক্রনিসিটিতে যায় বা দীর্ঘমেয়াদী অ্যানাল ফিশার হয়ে যায় আর কি। যাদের এই অ্যানাল ফিশারটা হয়ে থাকে ট্রিটমেন্ট করার পরও অনেক সময় আমরা শুনে থাকি যে সেটি আবারও ব্যাক করেছে, তো এর কারণটা আসলে কি? একটা জায়গায় বারবার ছিটতে ছিটতে তখন দেখা যাচ্ছে মলদাটা আস্তে আস্তে সংকুচিত হয়ে আসে। আচ্ছা। এবং তখন নর্মালি অনেক মোটা পায়খানা হলেও দেখবেন যে বেশিরভাগ সময় মলদারটা প্রসারিত হয়, পায়খানাটা সুন্দর বের হয়ে যায়, কিন্তু সেই ক্ষেত্রে তখন মলদার যদি সংকুচিত হয়ে যায় তখন এটা পসিবল হয় না, তখন প্রেসার পড়ে এবং আবার ছিঁড়ে তারপরে পায়খানাটা বের হয়। এটিকে আসলে কোনোভাবেই নির্মূল করা সম্ভব কিনা বা পুরোপুরিভাবে নির্মূল করা যায় কিনা? অ্যাকচুয়ালি হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা ভালো থাকে। ওই যে বললাম যে 100 জনের মধ্যে 90 জনই মোটামুটি ভালো থাকে। এখন দেখেন যে বছরে একবার আপনার হাতও কেটে যেতে পারে, জিহ্বাতেও দাঁতের কামড় খান না, তো বছরে একবার যদি একটা রাস্তা ছিঁড়ে যায়, ফেটে যায়, আবার 7 দিন 5 দিন পরে ভালো হয়ে যায়, আমরা আসলে ওইটাকে খুব বেশি সিরিয়াসলি নেই না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে রোগটা কি, তাই না? এবং সেটা জানতে হলে আপনাকে রোগীকে ডাক্তারের কাছে আসতে হবে, তাকে শারীরিকভাবে পরীক্ষা করতে হবে। প্রয়োজনে, খুব কম যদিও, প্রয়োজনে কখনো কখনো আমরা পরীক্ষা নিরীক্ষার আশ্রয় নেই, সেগুলো করতে হবে। তারপরেই না আপনি কনফার্ম হবেন যে হ্যাঁ আপনার এই রোগটাই হয়েছে, এইটুকু চিকিৎসায় যথেষ্ট। এবং যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায়, ঘা শুকাচ্ছে না, মলদা সংকুচিত হয়ে যাচ্ছে, কিছু কিছু জটিলতা, গেজ, চামড়া ঝুলে যাচ্ছে, তখন আমরা হয়তো কখনো কখনো অপারেশনের দিকে চলে যাই। কিন্তু প্রাথমিক অবস্থায় খুব কম ক্ষেত্রেই আমরা অপারেশনে যাই। যদি প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে কি তার ওষুধের মাধ্যমে সেটাকে ট্রিটমেন্ট করা সম্ভব, নাকি পরবর্তীতে যে এটি অ্যাডভান্স লেভেলে চলে যায় তখন তার সার্জারি দরকার হয়? প্রথম দিকে যদি অ্যানাল ফিশার আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব কম, যাদের প্রচণ্ড টাইট হয়ে যায় রাস্তা, ব্যথায় কুলাতে পারছে না, হাঁটতে পারছে না, কান্না করছে, সেসব ক্ষেত্রে আমরা হয়তো অপারেটিভ ট্রিটমেন্টে যাই। কিন্তু প্রাথমিকভাবে সবাইকেই আমরা কনজারভেটিভ ওষুধেই চিকিৎসা দিই। এদের মধ্যে ওই যে আমি বারবারই বলছি যে বেশিরভাগ রোগীই আসলে ভালো হয়ে যায়। কিছু কিছু রোগী আছে যাদের ঘুরে ঘুরে কিছুদিন পর পর হয়, যদি লাইফস্টাইল মেনটেন করতে না পারে, তখন লাইফস্টাইল মেনটেন করা আসলে খুব টাফ সবার জন্য। এরপরে আসেন যে সব কিছু মেনটেন করার পরেও বারবার ছিঁড়ে যাচ্ছে বা ক্ষতটা শুকাচ্ছে না, অথবা সামান্য একটু শক্ত পায়খানা হলো, রাস্তাটা ছিঁড়ে গেল, আচ্ছা, সেসব ক্ষেত্রে আমরা তখন চিন্তা করি যে মলদারটা সংকুচিত হয়ে গেল কিনা, অথবা অনেক বড় চামড়া ঝুলে যায়, রোগীরা ওইটা নিয়ে খুব আতঙ্কিত হয় যে পায়খানা রাস্তায় বড় বড় গোটার মতো হয়ে গেছে, চামড়া ঝুলে গেছে। যদিও এই চামড়া ঝোলাটা কোনো টিউমারও না বা এটা পাইলসও না, এটা রোগীর কোনো ক্ষতিও করে না, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশের পেশেন্টরা ওই চামড়া ঝুলে যাওয়াটাকে অনেক বড় কিছু মনে করে এবং ওটাকেই গেজ বলে। আসলে অ্যানাল ফিশারের ক্ষেত্রে আপনি কিন্তু বারবার বলছেন যে লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ম্যাম, এই লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে আপনারা আসলে প্রায়োরিটাইজ করে থাকেন সেই বিষয়গুলো জানবো। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকার জন্য। আজ আমরা কথা বলছি অ্যানাল ফিশার বা গ্যাচ রোগ নিয়ে। ম্যাম, অ্যানাল ফিশার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বা ভালো হবার ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেটা বলছিলাম যে আপনি অ্যাক্টিভ থাকবেন সবসময়, পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, তারপরে সুষম খাবার খাবেন, আঁশযুক্ত খাবার একটু বেশি খাবেন, এগুলোই নিয়ামক। তারপরেও কিছু ব্যাপার থাকে, অনেকের জন্মগতভাবে কোষ্ঠকাঠিন্য থাকে, যেগুলো নিয়ন্ত্রণ করা আসলে খুবই কঠিন। সেসব ক্ষেত্রে আমাদের ওষুধের সাহায্য নিতে হয়। আচ্ছা। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে অ্যানাল ফিশার হয়,
এটা তো আসলে খুবই বাবা মার জন্য খুব কষ্টকর একটা ব্যাপার। বাচ্চার চাইতেও বেশি বাবা মা আসলে ইমোশনাল হয়ে পড়েন। আবার দেখা যাচ্ছে যে প্রেগন্যান্সি পিরিয়ড একটা খুব ইম্পর্টেন্ট সময়, এই সময় মহিলাদের কম বেশি অ্যানাল ফিশার। এই বিষয়টা আমি একটু বিস্তারিত জানতে চাই যে আমরা দেখেছি যে প্রেগন্যান্সিতে বা ল্যাকটেটিং মাদার যারা থাকে তার পরবর্তী সময়টাতে কিন্তু তাদের অ্যানাল ফিশারের সমস্যাটা অনেক বেশি দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে। এর বিশেষ কোনো কারণ আছে কিনা? এক হচ্ছে যখন প্রেগনেন্ট হয় তখন কিছু হরমোন চেঞ্জ হয়, এগুলো কোষ্ঠকাঠিন্য করে। আর প্রথম 3 মাস মহিলারা আসলে ওইভাবে খেতে পারে না, হাইপারেমেসিস হয়, বমি হয়, খাওয়ার অরুচি হয়। এই সময় আবার দেখা যাচ্ছে একটু মুভমেন্টটাও রেস্ট্রিক্টেড হয়ে যায়। এই সবগুলো কারণ মিলেই আসলে এই সময় কোষ্ঠকাঠিন্য বাড়ে। আরও ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কিছু ওষুধ, যেমন ফলিক অ্যাসিড দেয় রুটিনলি পেশেন্টের দেওয়া হয়। এটা দেওয়ার যথেষ্ট কারণও আছে, কিন্তু ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ডি এগুলো সব কিছুই কিন্তু কোষ্ঠকাঠিন্য করে, এগুলো একটা কারণ। আবার বাচ্চা হলো নর্মাল ডেলিভারি হলে একটা কথা, যদি আপনি সিজারিয়ান সেকশনে যান তাহলে পেশেন্টের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। আবার এদিকে বাচ্চা ব্রেস্ট ফিড করছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেই পরিমাণ তরল সাপ্লিমেন্ট পাচ্ছে না মা। তো সবকিছু মিলে আসলে কোষ্ঠকাঠিন্য। তার মানে কি আমরা বলতে পারি যে অ্যানাল ফিশার এই রোগটাকে ট্রিগার করা হচ্ছে কনস্টিপেশন? সামহাউ। আপনি তো বাচ্চাদের কথা বলছিলেন, সেই সাথে প্রেগনেন্ট মায়েদের কথাও বলছিলেন যে তাদের কনস্টিপেশনের প্রবলেম হয়, তাদের অ্যানাল ফিশারের সমস্যা হয়। বয়স্কদের ক্ষেত্রে কি এই ধরনের সমস্যা হতে পারে কিনা, বা তাদের ট্রিটমেন্ট পদ্ধতি তখন আসলে কি ভিন্ন হয়ে থাকে নাকি ট্রিটমেন্ট একই? অ্যাকচুয়ালি গড় ট্রিটমেন্ট যেটা প্রিন্সিপাল যেটা আমাদের, সেটা কিন্তু সেম। কিন্তু বয়স্কদের ক্ষেত্রেও দেখেন যে বয়স্কদের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, হাঁটাচলা ওনারা কম করতে পারেন, বিশেষ করে যাদের বয়স অনেক বেশি, ঘরে পড়া রোগী বা দীর্ঘদিন যাবত অসুস্থ। এই সমস্ত আমাদের বাড়িতে তো সবারই বৃদ্ধ বাবা মা বা দাদা দাদি নানা নানি আছেন, ওনাদের ক্ষেত্রে। এবং ওনারা খাবার দাবারও ওই পরিমাণে খেতে পারে না, পানি কম খান, পানি ওনারা খেতে চান না কারণ বারবার বাথরুমে যেতে হয়, এটাও একটা কারণ। আর সব কিছু মিলে আসলে বয়স হয়ে গেলে আস্তে আস্তে তো ডেফিনেটলি নারীর গতি কমে আসবে, এটাই স্বাভাবিক, যার কারণে ওনাদের কোষ্ঠকাঠিন্য হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে তলাটা নিচের দিকে নেমে যায়। তো তলা যখন নিচের দিকে নেমে যায় তখন ওই বাধাগ্রস্ত হয় পায়খানাটা কিছুটা ক্ষেত্রে। সব কিছু মিলে এটা একটা রেজাল্ট হচ্ছে অ্যানাল ফিশার। তো বিদ্যুতের ক্ষেত্রেও আসলে ট্রিটমেন্ট প্রিন্সিপাল সেম। আমরা চেষ্টা করি পায়খানাটা যাতে নরম থাকে, রেগুলার হয়, একটু ব্যথার ওষুধ, একটু মলম, একটু গরম পানির ভাপ, সেক, এগুলোই আসলে ট্রিটমেন্ট। ম্যাম, আমরা এই অ্যানাল ফিশার নিয়ে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণী আমাদের পুষ্টিবিদের পরামর্শ। কনস্টিপেশনের সমস্যা যদি দেখা যায় যে আমাদের কারো যদি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন 3 মাসের বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে তো আমাদেরকে অবশ্যই খাবারের পাশাপাশি ডক্টরকে দেখাতে হবে, বা প্রোবায়োটিক বা আদার্স কোনো মেডিসিন লাগলে সেগুলো তো অবশ্যই নিতে হবে। কারণ কনস্টিপেশনকে বা কোষ্ঠকাঠিন্যকে মাদার অফ ডিজিজ বলা হয়ে থাকে, কারণ আমাদের গাট ফাংশনটাই কিন্তু মেন। আমাদের কোনো কারণে যদি আমাদের গাটটা ক্লিয়ার না হয় তখন দেখা যায় যে এখান থেকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্যের জন্য সবচেয়ে প্রথমে যেটা বলবো, আপনাকে অবশ্যই 3 লিটার পানি প্রতিদিন মেকশিওর করতে হবে, 3 থেকে 3.5 লিটার। এরপরে যদি আসি খাবারের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই আমরা হাই ফাইবারযুক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের খাদ্য তালিকায় রাখবো। হাই ফাইবার খাবারগুলো আমরা সাধারণত ফল, বিভিন্ন ধরনের লিফি ভেজিটেবল, সালাদ থেকে পেয়ে থাকি। সেক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো রয়েছে বা সালাদ রয়েছে, এগুলো আমাদের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে রাখতে। গ্রিন লিফি ভেজিটেবলের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি রয়েছে, সবুজ যে পাতা জাতীয় যে সবজিগুলো রয়েছে। প্রতিদিন চেষ্টা করবেন যে 5 থেকে 7 কাপ সবজি যেন আপনার খাদ্য তালিকায় থাকে, যাদের কনস্টিপেশন সমস্যা যারা আমরা ভুগছি। সব ফলেই ভালো পরিমাণে ফাইবার থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু বিশেষ ফল রয়েছে যেগুলো আমরা ফল আকারে বা হচ্ছে যদি আমরা জুস আকারেও খাই, সেগুলোও কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে অনেক বেশি উপকারী। বিশেষ করে বেলের শরবত, তারপরে হচ্ছে পেঁপের শরবত যদি আমরা আমাদের খাদ্য তালিকায় রাখি, সেটা কিন্তু আমাদেরকে কোষ্ঠকাঠিন্য থেকে খুব বেশি হেল্প করে থাকবে।
এরপরে যে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস বা সাপ্লিমেন্টারি বলা হয়, সেক্ষেত্রে ইসুবুল রয়েছে, তোকমা রয়েছে, চিয়া সিড রয়েছে, যেগুলোও কিন্তু আমাদেরকে খুব ভালো পরিমাণে ফাইবার দিয়ে থাকে। সো এই খাবারগুলো যদি আমরা শরবত আকারে, যারা সিভিয়ার বা ক্রনিক কনস্টিপেশনের সমস্যায় রয়েছেন, তারা যদি দিনে 2 বার এই ধরনের খাবার খাদ্য তালিকায় রাখেন, তারা কিন্তু খুব দ্রুত কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারেন। সেক্ষেত্রে আমরা কখনো চিয়া সিডে 20 মিনিট ভিজিয়ে রেখে 1 চামচ ইসুবুল মিক্সড করে খেতে পারি, বা তোকমা দানা 10 মিনিট ভিজিয়ে রেখে সাথে ইসুবুল মিক্সড করেও কিন্তু আমরা শরবত আকারে খেতে পারি। এরপরে রয়েছে বিভিন্ন ধরনের বাদাম, যেগুলো থেকে আমরা খুব ভালো পরিমাণে ইসেনশিয়াল যে ফ্যাটি অ্যাসিডগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাই। এগুলো কিন্তু আমরা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি। এছাড়া আমে খুব ভালো পরিমাণে আমরা ফাইবার পেয়ে থাকি, কোষ্ঠকাঠিন্যের জন্য আম খুব ভালো। এছাড়া বেলের শরবত রয়েছে, পেঁপের শরবত রয়েছে, বা পেঁপে যদি আমরা নর্মালিও খাই সেটাও কিন্তু কোষ্ঠকাঠিন্য থেকে আমাদেরকে রক্ষা করে। এছাড়া কলাতেও আমরা খুব ভালো পরিমাণে ফাইবার পেয়ে থাকি। এছাড়া হচ্ছে আপনার পেয়ারাতেও খুব কোষ্ঠকাঠিন্যের জন্য অনেক ভালো একটা ফল। এরপরে আমরা হচ্ছে দুধ দিয়ে সাবুদানা রান্না করে খেতে পারি, যেটা আমাদের পায়খানাকে নরম করতে সাহায্য করে থাকে। এছাড়া দেখা যায় যে প্রোবায়োটিক আমাদের গাট ব্যাকটেরিয়ার জন্য খুব ভালো। আমরা যদি ন্যাচারাল সোর্স বলে থাকি, সেক্ষেত্রে হচ্ছে দই হচ্ছে প্রোবায়োটিকের খুব ভালো একটা উৎস। সো আমরা যদি আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন দই রাখি, সেক্ষেত্রেও কিন্তু আমরা কনস্টিপেশন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। এছাড়া দইয়ের সাথে যদি আমরা একটু পুদিনা পাতা মিক্সড করে খাই, সেটাও কিন্তু আমাদের ডাইজেশনের জন্য অনেক ভালো। আমাদের ডাইজেশন পাওয়ারটাকেও কিন্তু অনেক ভালো রাখতে হবে। আমরা কি খাচ্ছি সেটাও কিন্তু কোষ্ঠকাঠিন্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রধান হচ্ছে ব্যালেন্স ডায়েট। আমরা যদি ব্যালেন্স ডায়েট করে মেনটেন করে চলি, আমাদের কিন্তু এই ধরনের সমস্যা হবে না। তো দেখা যায় যে আমরা অনেক সময় ম্যাক্সিমাম টাইমে অনেক বেশি বাইরে জাঙ্ক ফুড, প্রসেসড ফুড, ভাজা পোড়া খাবার খেয়ে ফেলি, যেগুলোতে ফাইবার বা ওই ধরনের ভিটামিন মিনারেলস কিন্তু আমরা পাই না, যেগুলোতে অনেক বেশি ক্যালোরি রিচ হয়ে থাকে, কার্বোহাইড্রেট রিচ হয়ে থাকে। এছাড়া প্রোটিন জাতীয় খাবার যদি আমরা অতিরিক্ত খেয়ে ফেলি, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয়। এরপরে অনেক বেশি যারা গ্রিন টি পান করেন বা চা কফি, বিশেষ করে মিল্ক কফি খাওয়া হয় বা চা খায় দিনে অনেক বেশি 4-5 কাপের, তাদের ক্ষেত্রেও কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। সো যারা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভুগছেন, তাদেরকে অবশ্যই গ্রিন টি বা চা যদি খায় 2 কাপের বেশি না, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে আমরা যাতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করছি কিনা সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং কোনোভাবে আমাদের বডিকে ডিহাইড্রেট রাখা যাবে না, সবসময় হাইড্রেট থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, প্রচুর পরিমাণ শাকসবজি ফল খাদ্য তালিকায় রাখতে হবে, হোল গ্রেন জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে, প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট আমরা হাঁটাহাঁটি করব, এবং একটা ব্যালেন্স ডায়েট যদি আমরা মেনটেন করে চলি, আমরা অবশ্যই কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। ম্যাম, যাদের অ্যানাল ফিশার হচ্ছে, যদি দেখা যায় তাদের আসলে ট্রিটমেন্ট করার পরেও ভালো হচ্ছে না বা সার্জারি করার পরেও ভালো হচ্ছে না, সেটা কি আসলে ক্যান্সারের দিকে চলে যেতে পারে? না, অ্যানাল ফিশার থেকে কখনো ক্যান্সার হয় না, এটা একটা ভ্রান্ত ধারণা। এমনকি পাইলস থেকেও হয় না। আসলে ব্যাপারটা এরকম যে মলাশয় বা মলদ্বারের মুখে যত রোগ আছে, সব রোগের উপসর্গই কিন্তু সেম। পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাওয়া, ব্যথা হওয়া, চুলকানো, এগুলোই আসলে উপসর্গ, যার কারণে রোগীরা এবং সাধারণ মানুষ বিভ্রান্ত হন। তাহলে আবার কিছুটা ভীতি কাজ করে। এটা আসলে দূর করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনার সমস্যা হলে আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হন, আপনি একজন MBBS ডাক্তারের কাছে যান। উনি আপনাকে দেখে কিন্তু এগুলো ডিফারেন্সিয়েট করে দিতে পারবে। এবং উনি যদি একজন MBBS ডাক্তার যদি মনে করে যে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, এখন কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেক বিভাগীয় শহরে, এমনকি জেলা শহরগুলোতেও স্পেশালিস্ট চিকিৎসার সুব্যবস্থা রয়েছে প্রত্যেকটা জায়গায়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে আসলে কনস্টিপেশন সম্পর্কে কম বেশি মানুষের ধারণা রয়েছে, কিন্তু অ্যানাল ফিশার সম্পর্কে খুব একটা ধারণা নেই। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে তারা সঠিক ধারণাটা পাবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলীকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। এজিং সাইনগুলো সাধারণত আমরা দেখি যে হয়তো রিঙ্কেলস পড়ে যাচ্ছে বয়সের 30 বা এর আশেপাশে, দেখা যায় চোখের চারপাশে, নাকের পাশে রিঙ্কেলসটা একটু প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, অথবা ছোপ ছোপ কালো কালো একটা স্পট বা বাদামি চিল ফ্রেকলসটা দেখা যায় বয়সের সাথে সাথে একটু বাড়তে থাকে, মেস্তার সমস্যা এরকমও হতে থাকে। আবার দেখা যায় যে তো একটা ডালনেস একটা লুক চলে আসে, যে ত্বকের যে স্বাভাবিক লাবণ্য বা হাইড্রেশনটা বা ত্বকের যে একটা স্বাভাবিক আর্দ্রতা, ওইটা হচ্ছে আগের মতো থাকছে না।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।